আশা করি সবাই খুব ভালো আছিস। ক্লাস 11-এর ছেলেদের সবাইকে স্বাগত জানাই। আজ আমরা একটি নতুন চ্যাপ্টার শুরু করব, যে চ্যাপ্টারটা তোদের কাছে একেবারেই নতুন। এর আগে এই ধরনের কোনো অঙ্কই করিসনি। চ্যাপ্টারটার নাম হচ্ছে বিন্যাস ও সমবায়। কি বললাম? বিন্যাস ও সমবায়। ইংলিশে বলা হয় বিন্যাসের ইংলিশ হচ্ছে পারমুটেশন, আর সমবায়ের ইংলিশ হচ্ছে কম্বিনেশন। তাহলে পারমুটেশন অ্যান্ড কম্বিনেশন, এই নামেই একে বেশি সবাই চেনে এবং জানে, এবং মোটামুটি বলতে পারিস পরিচিত আর কি সবার কাছে। এবার দেখ, এই পারমিউটেশন থেকে এই চ্যাপ্টার অর্থাৎ এই বিন্যাসের ক্ষেত্রে পারমুটেশনের চিহ্ন হিসাবে পি ব্যবহার করা হয়। তাহলে কোনো অঙ্কে এই চ্যাপ্টারের কোনো অঙ্কে যখনই পি থাকবে তখনই সেটা পারমুটেশন বুঝবো। আর এই কম্বিনেশনের সি নিয়ে এর চিহ্ন হিসাবে ক্যাপিটাল সি অর্থাৎ ক্যাপিটাল পি হচ্ছে ফর পারমিউটেশন, অ্যাজ এ চিহ্ন হিসাবে সিম্বল হিসাবে ব্যবহৃত হয়। আর ক্যাপিটাল পি অ্যাজ এ চিহ্ন হিসাবে পারমিউটেশনের ব্যবহার হয়, আর ক্যাপিটাল সি কম্বিনেশনের চিহ্ন হিসাবে ব্যবহৃত হয়। এবার আমাদের জানা দরকার, দুটো কিন্তু আলাদা বিষয়, মিল আছে আবার পার্থক্য আছে। আমরা একটা একটা করেই পড়বো। আমরা আজকে পড়বো বিন্যাস, অর্থাৎ প্রথমে আমরা জানবো বিন্যাস ব্যাপারটা কি। এখানে একটা জিনিস লক্ষ্য কর, সেটা হচ্ছে বিন্যাস এই শব্দটা থেকে আমরা বাংলায় বেশ কিছু ব্যাপার আন্দাজ করতে পারছি। সেটা কি সেটা দেখছি। এই বিন্যাসের সরাসরি যদি আমরা ইংলিশ করি তাহলে এইটা লিখতে পারি, দেখো, অ্যারেঞ্জমেন্ট। এই শব্দটা কিন্তু আমরা সবাই জানি যে অ্যারেঞ্জমেন্ট ব্যাপারটা কি কিরকম। ধর, এটা আমরা প্রতি মুহূর্তে আমরা এটা ফেস করি জীবনে। কিরকম দেখ, যে আমরা বিভিন্ন সময়ে বিভিন্নভাবে এমন কিছু সমস্যার সম্মুখীন হই যে সমস্যাগুলো আমরা সমাধান করতে পারি, কখনো কখনো পারি না। যেগুলো সমাধান করতে পারি তারও বিভিন্ন উপায় থাকে, এবং আমাদের জানা যত উপায় আছে সেই উপায়গুলো থেকে আমরা সেগুলোকে সমাধান করি। আবার কখনো কখনো করতে পারি না, এটা হয়। আমি তোকে একটা উদাহরণ দিই, যে ধর আমরা ক্লাস 11-এর ছেলেরা একটা ঘরে ক্লাস করছি, ঠিক আছে? এইবার কে কোথায় বসবে এটা অ্যাজ এ টিচার হিসেবে আমি ধর ঠিক করে দিচ্ছি, যে রোল নাম্বার 1 এখানে বস, রোল নাম্বার 2 এখানে বস, রোল নাম্বার 3 এখানে বস। তো আমি যখন তোদেরকে অ্যারেঞ্জ করছি, তার মানে এটা এক ধরনের অ্যারেঞ্জমেন্ট। যখন অ্যারেঞ্জ করছি তাহলে অবশ্যই সেটা একটা সিস্টেমে করব, একটা উপায়ে করব। ওই যে উপায়, ওটাই হচ্ছে বিন্যাস। করে দেখা গেল যে 11-এর সমস্ত ছেলেগুলোকে আমি একটা সুন্দর সিস্টেমে এক এক বেঞ্চে 4 জন করে নিয়ে সাজিয়ে দিলাম। ওই যে সাজানো, মানে বিন্যাস করা, বা যদি তাকে সাজানো বলিস, সাজানো, সেটাই হচ্ছে পারমুটেশন। সেটা কোনো না কোনো উপায়ে হবে, এবং সেই উপায়ে দেখা যাবে তার মধ্যে একটা ম্যাথামেটিক্স আছে, তার পিছনে একটা গণিত রয়েছে, এবং যদি থাকে তাহলে সেই সাজানো বা সেই বিন্যাসকে বলা হবে পারমুটেশন। অর্থাৎ এখান থেকে আমরা পারমুটেশনের সংজ্ঞা কি বলতে পারি, দেখ, যে কতকগুলো বস্তু থেকে হয় সবগুলো কিংবা তার মধ্য থেকে কয়েকটি নিয়ে যত বিভিন্ন উপায়ে সাজানো যদি যায় বা সাজানো যদি হয়, তখন তাদেরকে বলা হবে পারমুটেশন বা বিন্যাস। কতকগুলি বিভিন্ন বস্তুর মধ্য থেকে হয় সবগুলোকে কিংবা কয়েকটি নিয়ে তাদের যদি বিভিন্ন উপায়ে সাজানো যায়, তখন সেই সাজানোকে বা বিন্যাসকে বলা হবে, সেই সাজানোকেই বলা হবে হচ্ছে তোর বিন্যাস বা পারমুটেশন।
তাহলে এমন হতে পারে যে, যেটা একটু আগে আমি উদাহরণটা দিচ্ছিলাম, যে 11-এর ক্লাসে টোটাল ধর 84 জন ভর্তি হয়েছে। তাহলে আমি ক্লাসে ঢুকে বললাম যে তোদেরকে আমি সাজিয়ে বসাবো, অর্থাৎ তোরা বিক্ষিপ্তভাবে বসেছিস, সেটা বোঝা যাচ্ছে না কে কোথায় আছিস না আছিস, পরিষ্কার নয়, আমি তোদেরকে সাজিয়ে বসাবো। তাহলে আমি এমন করতে পারি যে 84 জনের মধ্যে আমি 50 জনকে সাজালাম, বাকি যে 34 জন তাদেরকে সাজালাম না, তারা যে যেখানে ছিল সেখানেই থাকলো, এটা হতে পারে। তাহলে 84 জনের মধ্য থেকে কজন নিলাম? 50 জনকে। তাহলে 84 জনের মধ্য থেকে 50 জনকে বিন্যাস করিয়েছি আমি। আবার এমন হতে পারে 84 জনের মধ্য থেকে আমি 84 জনকেই নিলাম এবং নিয়ে বিভিন্ন জায়গায় বসিয়ে তাদেরকে একটা উপায়ে সাজালাম এবং বলেছি সেই সাজানোর উপায়টা অবশ্যই ম্যাথমেটিক্যালি হবে, অর্থাৎ তার মধ্যে গণিত থাকতে হবে। আমার যা মনে হবে আমি তাই করব, বা যা যেভাবে ইচ্ছে সেটা নয়, অবশ্যই গণিত থাকতে হবে। সেই গণিতের নিয়ম বা কোনো না কোনোভাবে গণিতের কোনো এক জায়গায় সেটা ছুঁয়ে যাবে বা নিয়ম মেনে চলবে। তাহলে 84 জনের মধ্যে আমি 84 জনকেই নিলাম। তাহলে কি দাঁড়ালো? যে তাহলে 84 জনের মধ্যে 84 জনের বিন্যাস হলো, তার মানে আমি সবাইকে নিলাম। তাহলে একটা নির্দিষ্ট সংখ্যক বস্তু বা বিষয় থেকে আমি সবগুলো নিয়েও বিন্যাস করতে পারি, বা তার সঙ্গে কিছু সংখ্যক নিয়েও বিন্যাস করতে পারি। এখানে আর একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে তাহলে বিন্যাস করার জন্য একটা সিস্টেম থাকবে, তাই তো, যাকে আমরা বিন্যাসের মূল তত্ত্ব বলতে পারি, তাই তো। কি বললাম? বিন্যাসের বা পারমুটেশনের মূল তত্ত্ব কিরকম? দেখ, কিছুই না, যে কোনো একটা ঘটনা বা কোনো একটা বস্তু, ঠিক আছে, কোনো একটা ঘটনা বা কোনো একটা নয়, কোনো একাধিক বস্তু, বিভিন্ন বস্তু রয়েছে, তার মধ্য থেকে আমি যখন বিন্যাস করতে যাব, তাহলে সেখানে আমরা ধরে নিলাম যে তার মধ্যে প্রথমে, সেই বস্তুগুলোর মধ্যে প্রথমে আমি এম সংখ্যক প্রক্রিয়ায় বিন্যাস করছি। প্রথমে বিভিন্ন বস্তু রয়েছে, তার মধ্যে আমি এম সংখ্যক প্রক্রিয়ার বিন্যাস সেখানে ঘটালাম। তাহলে কতগুলি উপায় হবে? উপায় হবে হচ্ছে এম সংখ্যক। তাহলে এম সংখ্যক প্রক্রিয়ায় যদি আমরা তার মধ্যে বিন্যাস ঘটাই, তাহলে সেখানে এম সংখ্যক উপায় পাওয়া যাবে, খুঁজে পাওয়া যাবে, যে এইভাবে 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 হতে পারে। ঘটার পরে ওই বস্তুর মধ্যেই আমি আবার এন সংখ্যক উপায় প্রয়োগ করলাম, অর্থাৎ এরপর এন সংখ্যক প্রক্রিয়ায় বিন্যাস। দেখ কি বলছি, কোনো এক কতকগুলি বস্তুর মধ্যে কতকগুলো বস্তু আছে বা বিষয় আছে, আমরা তার বিন্যাস করতে চাইছি। তাহলে আমি জানি না কি করব, তুইও জানিস না কিভাবে কি করবি, তাহলে তোর জানা কোনো একটা প্রক্রিয়া তার উপর অ্যাপ্লাই করবি। তাহলে তুই ধরে নে প্রথমে এম সংখ্যক, ঠিক আছে, প্রক্রিয়া তার উপর অ্যাপ্লাই করবি। তাহলে এম সংখ্যক প্রক্রিয়া যদি অ্যাপ্লাই করিস, তাহলে কতগুলো বিন্যাস পাওয়া যাবে সেখানে বিন্যাসের উপায় সংখ্যা হবে এম সংখ্যক, তাই লিখেছি। দেখ, এম সংখ্যক প্রক্রিয়া আমরা অ্যাপ্লাই করছি করে এম সংখ্যক উপায় পাওয়া যাচ্ছে, তাই তো, এম সংখ্যক উপায় পাওয়া যাচ্ছে, একে লক্ষ্য কর। এই এম সংখ্যক উপায় ওখানে ঘটানোর পর আমি ওই বস্তুর উপরেই আবার এন সংখ্যক উপায়, অর্থাৎ আরো একটা উপায় তার উপর অ্যাপ্লাই করলাম, এই যে এন সংখ্যক উপায়। সেক্ষেত্রে উপায় সংখ্যা কত হবে? সেক্ষেত্রে উপায়ও এন সংখ্যক হবে। তাহলে একই বস্তুর বা একই বিষয়ের উপরে আমরা দুটো প্রক্রিয়া অ্যাপ্লাই করছি, তাই তো।
অ্যাপ্লাই করার পরে তাহলে যদি এই দুটো প্রক্রিয়া ঘটানোর পরে যদি আমরা বলি যে তাহলে মোট কতগুলো উপায়ে সেখানে উপায়ে বিন্যাস সম্ভব, তাহলে সেক্ষেত্রে তাদের গুণফল হবে তাহলে এম ইন্টু এম, এম সংখ্যক উপায়ে বিন্যাস সম্ভব। তাহলে সেখানে এম সংখ্যক যদি প্রক্রিয়া প্রয়োগ করে এম সংখ্যক উপায় পাওয়া যায়, এন সংখ্যক প্রক্রিয়া প্রয়োগ করে যদি এন সংখ্যক উপায় পাওয়া যায়, তাহলে এই দুটো প্রক্রিয়ার শেষে মোট বিন্যাসের উপায় সংখ্যা হবে বা উপায় দাঁড়াবে কত, এম ইন্টু এন, অর্থাৎ তাদের গুণফল। এটা দুবার বললাম, দুটো ক্ষেত্রে বললাম। আমি ধরে নিই তার উপরে আরো পি সংখ্যক উপায় অ্যাপ্লাই করা হলো, তার উপরে আর সংখ্যক উপায় অ্যাপ্লাই করা হলো, তাহলে মোট কটা হবে, তাহলে এম ইন্টু এন ইন্টু পি ইন্টু আর। তাহলে সেই উপায়গুলো এইভাবে যত সংখ্যক উপায় হবে সেগুলো পরপর গুণ হয়ে যাবে। এটা কিন্তু পারমুটেশন বিন্যাসের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটা মনে রাখবে। আর একটা উদাহরণ আমি দেই মূল জায়গায় যাওয়ার আগে আমি, তাহলে আরেকটু ভালো বুঝতে পারবি তোরা। যেমন ধর যেটা বলছিলাম না যে আমরা প্রতি মুহূর্তে বিভিন্ন রকম বাস্তব সমস্যার সমাধান হই, এই সম্মুখীন হই, তো সেটা আমরা কখনো সমাধান করতে পারি, কখনো পারি না। ঠিক আছে, যেমন ধর সামনে পুজো আসছে, প্রত্যেকে আমরা পুজো দেখি। আমরা মালদা টাউনকে যদি খুব বড় একটা শহর ভাবি, ঠিক আছে, খুবই বড় একটা শহর, যে শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে গেলে ট্রেন লাগবে। এবার মালদা শহরটাকে না ভাবে তুই যদি কলকাতা ভাবিস তাহলে তোর বুঝতে সুবিধা হয়, কারণ কলকাতায় এটা সম্ভব। ঠিক আছে, আমরা কলকাতাকেই ভাবি। হ্যাঁ, আমরা কলকাতাতে পুজো দেব, ঠিক আছে, কলকাতায় পুজো পরিক্রমা। তুই মালদা থেকে কলকাতা গিয়েছিস, খুব ভালো কিছু জানিস না, কিন্তু কতগুলো বড় বড় পুজোর নাম জানিস। ধরে নে যে উত্তর কলকাতার, হ্যাঁ, উত্তর কলকাতার একটি পুজো প্যান্ডেল খুব বড় হয়েছে, ঠিক আছে, উত্তর কলকাতার একটা পুজো প্যান্ডেল খুব বড় হয়েছে, তুই সেটাও দেখবি। আবার দেখা যাচ্ছে দক্ষিণ কলকাতার সেই আলিপুরের শেষ প্রান্তে গিয়ে আর একটা পুজো, অর্থাৎ 2 নম্বর হচ্ছে দক্ষিণ কলকাতার একটি পুজো প্যান্ডেল। দেখ কি বলছি আমি, তাহলে তুই উত্তর কলকাতার একটা বড় পুজো দেখতে চাইছিস, কারণ মালদা থেকে তুই গিয়েছিস, আবার দক্ষিণ কলকাতার একটা বড় পুজো দেখতে চাইছিস, দুইয়ের মধ্যে বিস্তর ফারাক। এবার যাতায়াতের সম্পর্কে তোর খুব বেশি ধারণা নেই, এবার তুই ট্রেনে মোটামুটি যেতে পারিস বা যাবি, এটা ধরে নিলি। এবার ধরে নে যে দেখা যাচ্ছে এই উত্তর কলকাতার পুজো প্যান্ডেল থেকে সরাসরি দক্ষিণ কলকাতার পুজো প্যান্ডেলে যাওয়ার কোনো ট্রেন নেই, তুই ধর মেট্রোতেই যাচ্ছিস, কিন্তু তুই মেট্রো ছাড়া যেতে পারবি না, কারণ তুই খুব বেশি চিনিস না বা জানিস না, এটাই ধরে নিচ্ছি আমরা। কি করে যাবি? এখানে তোকে পারমুটেশন তোকে হেল্প করবে, তোর চিন্তা ভাবনা। আর একটা কথা এখানে বলি শোন, এই পারমুটেশন এবং কম্বিনেশন এমন একটা চ্যাপ্টার যে জায়গায় তোর কিন্তু চিন্তা ভাবনা অর্থাৎ চিন্তা শক্তির বিকাশ ঘটাতে সাহায্য করে। ম্যাথামেটিক্সকে বলা হয়, যে কোনো ম্যাথামেটিক্সকেই বলা হয় চিন্তনের বিকাশ ঘটায়, অর্থাৎ তোর মস্তিষ্কে যে চিন্তা করার, সূক্ষ্ম চিন্তা করার ক্ষমতা, ক্রিয়েটিভিটি, সেই ক্ষমতার বৃদ্ধি ঘটায় ম্যাথামেটিক্সের বিভিন্ন চিন্তা করার ক্ষমতা। অর্থাৎ তুই ম্যাথামেটিক্সটাকে যত চিন্তা করতে পারবি, চিন্তা করে বিভিন্ন উপায় বের করতে পারবি, বিভিন্ন উপায়ে অঙ্ক করতে পারবি, সেই উপায়গুলো অ্যাপ্লাই করলে তোর ব্রেনের সেই ক্রিয়েটিভিটি বাড়ে। এটা ম্যাথমেটিক্সে সবাই জানে, তোরা জানিস সবাই। পারমুটেশন কম্বিনেশন তাদের মধ্যে একটা অন্যতম চ্যাপ্টার, যে চ্যাপ্টারের কে বলা হয় যে সূক্ষ্ম চিন্তা ভাবনা করার একটা বড় স্কোপ রয়েছে সেখানে, অর্থাৎ ব্রেনের সেই ক্রিয়েটিভিটি বাড়ানোর একটা বড় জায়গা কিন্তু এটা। এই যে এখানে তুই ভাব, উত্তর কলকাতার পুজো প্যান্ডেল থেকে দক্ষিণ কলকাতার পুজো প্যান্ডেলে যেতে চাইছিস, তুই যাবি ট্রেনে, মেট্রোতে, জানতে পারলি সরাসরি কোনো এই দুটো প্যান্ডেলের মধ্যে সরাসরি কোনো ট্রেন যোগাযোগ নেই। এবার তুই ভাবতে বসলি, অর্থাৎ তুই অঙ্কটা এবার অ্যাপ্লাই করছিস, পারমুটেশন কিভাবে সাজানো যায় বা কিভাবে যাওয়া যায়। হঠাৎ করে তুই জানতে পারলি যে এই দুটো প্যান্ডেলের মাঝামাঝি কোনো একটা জায়গায়, মানে এই দুয়ের মাঝের কোনো একটা জায়গায় আর একটা জায়গা রয়েছে, যেটা ধর মধ্য কলকাতা,
মধ্য কলকাতা পুজো প্যান্ডেল। এই মধ্য কলকাতা পুজো প্যান্ডেল এখান থেকে, ঠিক আছে, এখান থেকে দুটো ট্রেন উত্তর কলকাতায় যায়, আর এখান থেকে দুটো ট্রেন, তিনটা ট্রেন দক্ষিণ কলকাতায় যায়। এটা তুই বের করলি খুঁজে। এবার তুই হিসাব করতে শুরু করলি, তাহলে আমি কি কিভাবে যেতে পারি। তাহলে দেখ, তোর চিন্তা ভাবনা বা তোর বুদ্ধি কিন্তু এখান থেকে এই উত্তর কলকাতা থেকে দক্ষিণ কলকাতায় যাওয়ার সুযোগ ছিল না সরাসরি। তোর তোর চিন্তা শক্তি কি করলো না, এরকম মাঝামাঝি কোনো জায়গায় খুঁজে পাওয়া যায় কিনা সেটা খুঁজে পেলি, তার মানে তুই সেটা বের করতে পেরেছিস। এইবার জানতে পারলি যে এই মধ্য কলকাতা থেকে দুটি ট্রেন যায়, ঠিক আছে, দুটি ট্রেন যায় কোথায়, উত্তর কলকাতা, ঠিক আছে, আর মধ্য কলকাতা থেকে তিনটি ট্রেন যায় দক্ষিণ কলকাতা। দেখ ভালো করে, তাহলে কিন্তু তোর সমাধান হয়ে গেল, অর্থাৎ তুই কিন্তু বের করতে পেরেছিস। তাহলে তোর কাজ কি? তাহলে তোর কাজ হচ্ছে এই মধ্য কলকাতায় যাওয়া, তাই তো। এই মধ্য কলকাতা থেকে দুটো ট্রেন আছে, তাহলে এই দুটো ট্রেনের মাধ্যমে তোকে খুঁজে বের করতে হবে তুই কত উপায়ে উত্তর কলকাতা যেতে পারিস। মধ্য কলকাতা থেকে তিনটি ট্রেন আছে দক্ষিণ কলকাতা যাওয়ার, সেই দক্ষিণ কলকাতা থেকে তুই কত উপায়ে, এই মধ্য কলকাতা থেকে দক্ষিণ কলকাতায় কত উপায়ে যেতে পারিস সেটা তোকে বের করতে হবে। তার মানে পারমুটেশন এখানে তোকে বলে দেবে যে তুই এত উপায়ে যেতে পারিস। তাহলে সরাসরি দক্ষিণ কলকাতা থেকে উত্তর কলকাতা যেতে পারছিলি না, মাঝে একটা মধ্য কলকাতার এমন একটা স্টেশন তুই খুঁজে বের করলি যেখান থেকে ট্রেনে উত্তর কলকাতাও যাওয়া যাচ্ছে, দক্ষিণ কলকাতাও যাওয়া যাচ্ছে। তার মানে তুই ট্রেনে যেতে চাইছিস, সেই সমস্যার সমাধানটা হয়ে গেল। এবার পারমুটেশন তোকে বলে দেবে যে সেই উপায়টা কত রকম ভাবে হতে পারে। আমাদের কাজ হচ্ছে সেটাই, অর্থাৎ এই যে বাস্তব সমস্যা, যে সমস্যাটা আমরা সমাধান করতে পারছিলাম না, সেটা কিন্তু পারমুটেশন বা বিন্যাস করে দিল। এটাই হচ্ছে পারমুটেশন বা বিন্যাসের গুরুত্ব। এবার যেটা বলছিলাম একটু আগে, যে ক্লাস 11-এর যে কথাগুলো বলছিলাম, যে 11-এর 84 জন ছেলে আছিস, তার মধ্যে আমি কি 84 জনকেই নেব, না কম নিব, না কয়জন নিব, সেটা কি করে হয়। এবার দেখ, n সংখ্যক, ঠিক আছে, বিভিন্ন বস্তু থেকে r সংখ্যক বস্তু নিয়ে বিন্যাস সংখ্যা, এটাই হচ্ছে আসল। এটা জানলে পারমুটেশনের সব ধরতে পারবি। কি আছে দেখ, আমার কাছে মোট বস্তু আছে কত, n সংখ্যক। এটা তুই বস্তু বলতে পারিস, ঘটনা বলতে পারিস, যাই বলিস, ট্রেন বলতে পারিস, যে কোনো যাই হোক, আমি বস্তু দিয়েই বলছি কথাটা। তোর কাছে মোট বস্তু আছে n সংখ্যক, তুই কি করছিস, তার সঙ্গে সেখান থেকে 8 সংখ্যক নিচ্ছিস। ধর 8 সংখ্যক বস্তু নিচ্ছিস। এবার এখানে দুটো ঘটনা ঘটতে পারে। একটা কি হতে পারে, ওই যে 84 জনের মধ্য থেকে 84 জনকেই নিব, না না 50 জন নিব, না 40 জন নেবো, তাহলে দুটো ঘটনা ঘটবে। তাহলে একটা হয়ে যেতে পারে যে সরাসরি n সমান r হয়ে যেতে পারে, আর একটা হতে পারে কি n গ্রেটার দেন r, বা উল্টো করে লেখ r লেস দেন n, তাহলে বুঝতে সুবিধা হবে। দেখতে এই দুটো ঘটনা ঘটছে না। n সংখ্যক থেকে আমি সবগুলো নিয়ে নিলাম, তাহলে সেক্ষেত্রে আর এর মানটা কি দাঁড়াচ্ছে, আমি নিচ্ছি n সংখ্যক থেকে 8 সংখ্যক। ভালো করে বোঝার চেষ্টা কর, n সংখ্যক থেকে আমি 8 সংখ্যক নিচ্ছি, তার মানে সেই 8টা কত জানি না, আমার জানারও দরকার নেই, বোঝারও দরকার নেই, এখান থেকে আমি বুঝতে পারবো। তাহলে মোট যদি n সংখ্যক হয়, তাহলে ফার্স্ট কেস কি বলছে, যে n সংখ্যক থেকে আমি n সংখ্যকই নিয়ে নিলাম, অর্থাৎ সবগুলো নিয়ে নিলাম, সবগুলো বস্তুকে নিয়ে বিন্যাস করলাম, তাহলে আর এর মানটা কি হয়ে যাবে, n হয়ে যাবে। কারণ 84 জন থেকে 84 জনকে নিয়েই আমি ক্লাসে বিন্যাস ঘটালাম। দ্বিতীয় কেস কি হতে পারে না, আর এর মানটা n এর থেকে কম,
অর্থাৎ আর এর মানটা 83 হবে না 50 হবে না 40 হবে না 1 হবে না 10 হবে না 20 হবে, সেটা নির্ভর করছে আমি কতগুলো নিব তার উপর, তুই কতগুলো নিবি তার উপর, বা তুই কতগুলো সেখান থেকে সিলেক্ট করছিস তার উপরে। তাহলে এই এন সংখ্যক থেকে আর সংখ্যক নিয়ে এটার মানে হচ্ছে সে সবগুলোও নিতে পারে বা সবগুলো নাও নিতে পারে। তাহলে এই দুটো কেস করতে পারে, এটা এটা খেয়াল রাখতে হবে, সেই অনুযায়ী বিন্যাসের কথা বিন্যাসের পরিকল্পনা করতে হবে। এইবার কি দেখ, এই এন সংখ্যক বস্তু থেকে ধরে নে যে তুই এন সংখ্যক উপায়ে সেটাকে বিন্যাস করছিস। কি আছে? এন সংখ্যক বস্তু আছে, তাহলে এন সংখ্যক থেকে আর সংখ্যক নিব, তো আর এর মান তো আমরা জানি না, এটা তো একটা আননোন। তাহলে কিভাবে ভাববো এটা আমরা, যে আর এর মানটা 1 হবে 5 হবে 10 হবে না এন হবে, বা এন এর মানই বা কত? কি করা হয়, ধর এন সংখ্যক বস্তু থেকে, ঠিক আছে, এন সংখ্যক বস্তু থেকে আমি প্রথমে একটি বস্তু নিলাম। দেখ ভালো করে, এন সংখ্যক বস্তু থেকে একটি বস্তু নিলাম, সেই বস্তুটা নিয়ে বিন্যাসের জন্য একটা জায়গায় রেখে দিলাম, তাই তো? তাহলে সেখানে কতগুলো বিন্যাস হবে দেখ ভালো করে। আমি এন সংখ্যক বস্তু থেকে একটি বস্তু তুলে নিলাম, এন সংখ্যক বস্তু থেকে একটি বস্তু তুলে নিলাম, তাহলে তাকে কত উপায়ে সাজানো যায়? এন উপায়। তাকে, আচ্ছা আমি আরেকটু ডান দিক থেকে নিচ্ছি, বুঝলি, নাহলে ধরছে না। আচ্ছা, এটা 1 নম্বর কেস। এন সংখ্যক বস্তু থেকে, ঠিক আছে, থেকে একটি বস্তু নিয়ে এন উপায়ে সাজানো যায়। এন সংখ্যক বস্তুর মধ্য থেকে আমরা একটা বস্তু নিলাম, তাহলে আমার কাছে তো এনটা জায়গা আছে, তাহলে ওই একটি বস্তু আমি কত জায়গায় রাখতে পারি? এন সংখ্যক জায়গায় রাখতে পারি। তার মানে তাহলে সেক্ষেত্রে প্রত্যেকটা জায়গায় যদি আমি আমার রাখার অপশন থাকে, তাহলে আসলে কত উপায়ে সাজানো যাচ্ছে? এন সংখ্যক উপায়ে সাজানো যেতে পারে। তাহলে ওই একটা বস্তু এন সংখ্যক জায়গা অকুপাই করতে পারে। দেখতে লাইনটা ঠিক এই লিখেছি, এন সংখ্যক বস্তু থেকে একটি বস্তু নিয়ে এন সংখ্যক উপায়ে সাজানো যায়, ঠিক আছে? এবার দেখ, তাহলে একটা বস্তু যখন আমি এন মোট তোমার এন সংখ্যক, তাহলে এন সংখ্যক থেকে যদি একটা বস্তু আমি নিয়ে নিই, তাহলে কতগুলো বস্তু পড়ে থাকবে? আর এন মাইনাস ওয়ান সংখ্যক। দেখ, এক্ষেত্রে অবশিষ্ট বস্তু কত থাকলো? এন মাইনাস ওয়ান। ভালো করে বোঝ এই জায়গাটা, এখানেই কিন্তু বিন্যাস লুকিয়ে আছে। এন সংখ্যক বস্তু ছিল, আমি আবার রিপিট করছি, এন সংখ্যক বস্তু ছিল, সেখান থেকে একটা বস্তু নিয়ে আমি সাজানোর চেষ্টা করছি। যেহেতু এন সংখ্যক বস্তু ছিল, তাহলে সে এন সংখ্যক সে জায়গায় জায়গায় অবস্থান করছিল, অর্থাৎ সে এন সংখ্যক উপায়ে বিন্যাস করছিল। তাহলে একটা বস্তু যখন নিলাম, তাহলে আমার রাখার জায়গা কত? এন সংখ্যক। তাহলে তাকে বিন্যাস করা যাবে কত উপায়ে? এন সংখ্যক উপায়ে। এবার এন সংখ্যকের মধ্যে থেকে একটা তুলে নিয়েছি, তাহলে মোট কতগুলো রইলো এবার? তাহলে এন থেকে 1 কমে যাবে, তাহলে অবশিষ্ট রইলো এন মাইনাস ওয়ান। নেক্সট আমি আবার অবশিষ্ট যতগুলো রইলো সেখান থেকে আরো একটা বস্তু তুলব। তাহলে আমি দ্বিতীয় লাইনটা কি হবে দেখ, দ্বিতীয় লাইন হবে তাহলে এন মাইনাস ওয়ান সংখ্যক বস্তু থেকে একটি বস্তু নিলে, ঠিক আছে, এন মাইনাস ওয়ান সংখ্যক বস্তু থেকে, তাহলে এনটা থেকে একটা তুলে নিয়েছি, তাহলে সেখান থেকে আরো একটা বস্তু তুলবো। ভালো করে দেখ, এটা বুঝতে হবে। কত হবে? তাহলে এটা হবে এন মাইনাস ওয়ান উপায়ে সাজানো যাবে, যাবে তো?
তাহলে অবশিষ্ট কত রইল এবার n-2। প্রথমে n থেকে একটা নিয়েছিলাম, থাকলো কত n-1। n-1 থেকে আমরা যখন একটা নিয়ে নিলাম তখন অবশিষ্ট কত রইল n-2। তাহলে আমরা 3 নম্বর ক্ষেত্রে যদি n-2 থেকে আরো একটি বস্তু নিই তাহলে কত উপায়ে সাজানো যাবে, n-2 উপায়ে সাজানো যাবে। দেখ ভালো করে, তাহলে অবশিষ্ট কত রইবে n-3। তাহলে এইভাবে যদি পর 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 আমরা সাজাতে থাকি তাহলে দেখা যাবে এইভাবে আসবে, ঠিক আছে। এবার এইখান থেকে এই যে অবশিষ্ট যেটা রইল, তাহলে আমরা একটু আগে প্রথমে যখন ওই যে বিন্যাসের মূল তত্ত্ব বলছিলাম যে এম সংখ্যক প্রক্রিয়ায় যখন বিন্যাস ঘটানো হয় তখন কতগুলো উপায় হয় এম সংখ্যক, তার উপরে যখন আবার এন সংখ্যক উপায় ঘটানো হয় তখন বিন্যাস কত উপায় হয় এন সংখ্যক। তাহলে এই দুটো প্রক্রিয়াতে মোট বিন্যাস কত এম ইন্টু এন দেখিয়েছিলাম। তাহলে এখানে লক্ষ্য কর, প্রথমে একটা প্রক্রিয়াতে বিন্যাস ঘটানো হলো, তাহলে সেক্ষেত্রে উপায় কত এন। এই যে এই লাইনটা লক্ষ্য কর, এটা এগুলো উপায় এন। তাহলে এক্ষেত্রে মোট বিন্যাসের উপায় কি হবে, বিন্যাসের উপায় হবে বল, তাহলে এদের গুণফল, তার মানে n ইন্টু n-1 ইন্টু n-2, তাই তো। এবার n-2 এর থেকে যদি 2 এর পরে যদি আরো একটা নিই, আমরা আরো একটা ঘটনা ঘটাই একটা নিয়ে, তাহলে তারপরে কত হবে, তার মানে n-3 আসবে। তাহলে এইভাবে পর পর আসতে থাকবে। আমরা কত সংখ্যক নিব, আমাদের কাছে 8 সংখ্যক নেওয়ার অপশন আছে, তাই তো। তাহলে আমরা এখানে লিখবো 4 নম্বর, বা এখানে ডট ডট দিয়ে লিখছি, ঠিক আছে। আমরা কত সংখ্যক নিব, মোট নিব 8 সংখ্যক, তাই তো। তাহলে 8 সংখ্যকের ক্ষেত্রে কি দাঁড়াবে না আর উপায় আসবে, তাই তো। যদি আর উপায় হয় তাহলে এটা কত হবে, আর উপায়ে সাজানো যাবে, তাই না। ডট ডট করে আর আর আরে চলে গেলাম, তাহলে আর আর গুণ হয়ে যাবে। দেখ ভালো করে, আমরা আর সংখ্যক নিব, আর গুণ হয়ে যাবে। যখন আর নিচ্ছিলাম তখন আরতম, যখন আমরা আর নিচ্ছিলাম ভালো করে দেখ, এই জায়গাটা একটু দেখ, আরতম উৎপাদক হবে কত n-r-1, তাই তো। টোটাল থেকে 8 কতটা যাবে, তার মানে হচ্ছে n-r+1, তাই তো। তাহলে অতএব n সংখ্যক বস্তু থেকে 8 সংখ্যক বস্তু নিয়ে মোট বিন্যাস সংখ্যা ইকুয়ালস টু, তাহলে ওইগুলো পর পর আমরা লিখে দেবো। কি কি আছে দেখ, n ইন্টু n-1 ইন্টু n-, তাই না। এই যে এটা যেটা লিখেছিলাম, এই যে এটা n ইন্টু n-1 ইন্টু n-2 ইন্টু n-3 ডট ডট, আর এরটার ক্ষেত্রে কত দাঁড়ালো n-r+1। দেখ এতগুলো উপায়ে বিন্যাস সম্ভব। তাহলে n সংখ্যক বস্তু থেকে 8 সংখ্যক নিয়ে যদি আমরা বিন্যাস ঘটাই তাহলে এইটা সম্ভব হবে। নোটেশনে এটা কি করে লেখা হয় সেটা একটু দেখতে হবে আমাদের, কারণ এটা তো আমরা আর আর আরটা তো অ্যাবস্ট্রাক্ট এখানে, অর্থাৎ আননোন আমাদের কাছে, তাহলে সেগুলোকে নোটেশন পি দিয়ে কি করে লেখা হয়।
করে লিখছি, ভালো করে দেখ, এটাই হচ্ছে মনে রাখবি। তাহলে n সংখ্যক বিভিন্ন বস্তু থেকে r সংখ্যক নিয়ে বিন্যাস সংখ্যা ইকুয়ালস টু NPR। কি পড়া হয় দেখ, এটাকে NPR এইভাবে পড়া হয়। N উপরে, P এর বাম দিকের উপরে, আর নিচে। এটার মানে হচ্ছে মোট হচ্ছে n সংখ্যক, তার মধ্য থেকে নেওয়া হয়েছে r সংখ্যক। ধর 10টি বস্তু আছে, তার মধ্য থেকে তুই 3টা নিবি। n আর p এর কথাটা একটু বোঝার চেষ্টা কর। এই 10টি বস্তুর মধ্য থেকে তুই 3টা নিয়ে বিন্যাস করবি। তাহলে আমার এখানে n সমান হচ্ছে 10 আর r সমান কত, 3। তাহলে তুই এখান থেকে কি লিখবি, 10p3। তাহলে উপরে n এর মান যেটা হচ্ছে সেটা হচ্ছে মোট ঘটনা, মোট বস্তু, ঠিক আছে। আর নিচে r এর মানটা হচ্ছে সেখান থেকে আমি কতগুলো নিয়ে বিন্যাসটা করছি। কি বল, 10p3, 10p3, তার মানে NPR। এইটা সমান হচ্ছে ফ্যাক্টোরিয়াল n বাই ফ্যাক্টোরিয়াল n মাইনাস r। কি পড়া হলো এটাকে, এটা কিভাবে পড়া হলো দেখ। এটা সমান হচ্ছে, এটাকে কি বলা হয়, ফ্যাক্টোরিয়াল n। ফ্যাক্টোরিয়াল, ফ্যাক্টর থেকে ফ্যাক্টোরিয়াল, অর্থাৎ অনেকগুলো ফ্যাক্টরের গুণফল এখানে। এই ফ্যাক্টোরিয়াল n এর মান হচ্ছে n ইন্টু n মাইনাস 1 ইন্টু n মাইনাস 2 ইন্টু n মাইনাস 3 ডট ডট করে ধর 5 4 3 2 1, অর্থাৎ সর্বশেষ একটা এলিমেন্টে গিয়ে একটা বস্তুতে গিয়ে আটকে যাবে। এইটা মনে রাখতে হবে। তাহলে এইটাকে কি পড়া হয়, ফ্যাক্টোরিয়াল, এটা মানে হচ্ছে ফ্যাক্টোরিয়াল n, ঠিক আছে। এবার ধর আমি ফ্যাক্টোরিয়াল 10 বললাম, তাহলে কি পড়া হবে, পড়া হবে ফ্যাক্টোরিয়াল 10। তাহলে এবার এখানে ফ্যাক্টোরিয়াল n সমান কত দাঁড়ালো, n ইন্টু n, মানে দেখো যে ফ্যাক্টরগুলো একটু আগে যেটা বিন্যাসটা আমরা দেখাচ্ছিলাম সেই পর 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 ঘটনাগুলোর গুণফল। তাহলে এইবার যদি ধর ফ্যাক্টোরিয়াল 10 কে আমরা ভাঙি, তাহলে কত হবে, ফ্যাক্টোরিয়াল 10 মানে হচ্ছে n ইন্টু n মাইনাস 1, তার মানে 10 ইন্টু 9 ইন্টু 8 ইন্টু 7 ইন্টু 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। তাহলে ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে একাধিক উৎপাদকের গুণ। এই যে দেখ n, 10 মানে হচ্ছে n, তারপরে কত আছে n মাইনাস 1, তাহলে 10 মাইনাস 1 মানে কত, 9, তারপরে n মাইনাস 2, 10 মাইনাস 2 মানে 8, 10 মাইনাস 3 7, পর 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 গিয়ে লাস্টে অনেক শেষ হয়ে যায়। এর যেটা গুণফল, সেই গুণফলটাই হচ্ছে ফ্যাক্টোরিয়াল 10। তাহলে এইটা মনে রাখতে হবে আমাদের। এটাই হচ্ছে সূত্র, যে n সংখ্যক বস্তুর মধ্য থেকে যদি 8 সংখ্যক বস্তু নিয়ে আমরা বিন্যাস করার বা অ্যারেঞ্জমেন্ট করার চেষ্টা করি, ঠিক আছে, সেক্ষেত্রে কি হবে, NPR ইকুয়ালস টু ফ্যাক্টোরিয়াল n বাই ফ্যাক্টোরিয়াল n মাইনাস r। আচ্ছা, এখানে আরো কয়েকটা রেজাল্ট তোরা মনে রাখ। ফ্যাক্টোরিয়াল 0, এটার একটা ইউনিক রেজাল্ট হচ্ছে 1। আবার যদি এমন হয় যে 1 বাই ফ্যাক্টোরিয়াল মাইনাস n, এটাকে 0 ধরা হয়। এটা 0 ধরা হয় কারণ হচ্ছে, বলছি আরেকটা নোট দিয়ে লিখে নে, সেটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল কখনোই নোটটা দেখ, ঋণাত্মক সংখ্যার ফ্যাক্টোরিয়াল হয় না। এইটা ভালো করে মনে রাখ। আসলে ফ্যাক্টোরিয়াল মাইনাস n, অর্থাৎ তার মানে ফ্যাক্টোরিয়াল মাইনাস n,
তাহলে এটা যদি তুই ধরে নে n এর মান যদি 5 ধরিস, তাহলে কত দাঁড়ালো? ফ্যাক্টোরিয়াল -5। এটা বলছে ম্যাথমেটিক্স অ্যাকসেপ্ট করে না, কিন্তু এটার একটা রেজাল্ট ধরা হয় এইভাবে, 1/ফ্যাক্টোরিয়াল -n=0 ধরা হয়। যদি ম্যাথমেটিক্সে কোথাও আসে 1 করে এটা, তাহলে 0 ধরা হয়। তার মানে কি? তার মানে ওটার কোনো অর্থ থাকছে না, অর্থহীনভাবে। কেন অর্থহীনভাবে? কারণ কোনো ফ্যাক্টোরিয়াল মানেই হচ্ছে একাধিক উৎপাদকের গুণফল, তাই তো? ফ্যাক্টোরিয়াল মানেই হচ্ছে একাধিক উৎপাদকের গুণফল। তাহলে তুই যখন ফ্যাক্টোরিয়াল আর কোনো ফ্যাক্টোরিয়াল বের করছিস, সেখানে যদি মাইনাস ফ্যাক্টোরিয়াল কোনোটা আসে, তাহলে সেটার রেজাল্ট কত আসছে? 0 হয়ে যাচ্ছে। তার মানে পুরো ফ্যাক্টোরিয়ালটাই 0 হয়ে যাচ্ছে, রেজাল্টটাই 0 হয়ে যাচ্ছে। সেই জন্য ঋণাত্মক সংখ্যার ফ্যাক্টোরিয়াল ধরা হয় না। যদি কখনো অঙ্ক করতে গিয়ে এই পারমুটেশন বা কম্বিনেশনের অঙ্ক করতে গিয়ে যদি দেখিস যে ঋণাত্মক রেজাল্ট আসছে, তাহলে কিন্তু তোকে ধরে নিতে হবে যে আমি কোথাও ভুল করছি। কারণ নর্মালি ক্লাস 11-12 কোনো অবস্থাতেই 11-12-এ এই ধরনের কোনো রেজাল্ট দেওয়া হয় না বা থাকে না, কোনো অঙ্কেই নেই। তাহলে তুই বুঝতে হবে তোকে যে আমি এখানে কোথাও হয়তো ভুল করছি, তাহলে তোকে সেই ভুলটাকে খুঁজে বের করতে হবে। ফ্যাক্টোরিয়াল নেগেটিভ এসছে মানে আমার ভুল হচ্ছে কোথাও। 11-12-এ এটা কিন্তু তুই একটু সতর্ক থাকবি। কারণ বলছে আমি কোনো মান অ্যাকসেপ্ট করতে পারছি না ওখান থেকে, তাহলে রেজাল্টটা আসছে কী করে? কোথাও গণ্ডগোল হচ্ছে, ঠিক আছে? এই পুরো ব্যাপারটা এতটুকু আছে। বইটা যেটা আছে তোদের কাছে, যার কাছে যে বই থাকুক, খুব ঠান্ডা মাথায় এই চ্যাপ্টারটা পড়বি। এই চ্যাপ্টারটা ঠান্ডা মাথায় পড়বি। এটা কেন বলছি? কারণ এই চ্যাপ্টারের উপরে পরবর্তী সায়েন্স এবং ম্যাথমেটিক্স কিন্তু নির্ভর করছে। অর্থাৎ এই চ্যাপ্টারটা কিন্তু রপ্ত করতেই হবে। প্রথম হচ্ছে 11-এ ধাক্কা খাবি, দ্বিতীয় ফোন কোথায় গিয়ে এর পরের চ্যাপ্টারই আছে তোর দ্বিপদ উপপাদ্য, বাইনোমিয়াল থিওরেম। বাইনোমিয়াল থিওরেম পুরোটাই কম্বিনেশনের উপরে নির্ভর করে আছে, পারমুটেশন কম্বিনেশনের উপর, অর্থাৎ এই কনসেপ্টের উপরে। তাহলে সেখানে প্রতি মুহূর্তে তোকে কম্বিনেশনের রেজাল্ট বা কম্বিনেশনের কনসেপ্ট ব্যবহার করতে হবে। তারপরে হচ্ছে এটা এমন একটা টপিক, এমন একটা চ্যাপ্টার যেটা হায়ার ম্যাথমেটিক্সের মেরুদণ্ড বলতে পারিস। প্রত্যেক জায়গায়, অর্থাৎ সরাসরি তুই পারমুটেশন বা কম্বিনেশনের অঙ্ক পাবি না, কিন্তু বিভিন্ন অধ্যায়ে, বিভিন্ন চ্যাপ্টারে, বিভিন্নভাবে, বিভিন্ন সমস্যায় এর অ্যাপ্লিকেশান আছে। তাহলে অ্যাপ্লিকেশানটা তোকে যদি বুঝতে হয়, তাহলে কিন্তু এই 11-এর এটাকে খুব ভালো করে রপ্ত করতে হবে। আর 11-এ রপ্ত করা সব থেকে সহজ, কারণ এখন তোর এগুলো বুঝে নেওয়ার আসল সময়। ফলে বই যে রয়েছে, প্রত্যেকের কাছে যে বই থাকুক, সেই বইটার অঙ্ক করার আগে আমি আজকে যা যা বললাম, যেভাবে বললাম, হ্যাঁ, আশা করি অসুবিধা হওয়ার কথা নয়। তবুও এরপরে একটু বইটা পড়ে নিবি, দেখবি একেবারেই পরিষ্কার হয়ে গেছে। বাকি যেটুকু অস্পষ্ট রইবে, সেটুকু অঙ্ক করতে করতে বিভিন্ন সমস্যা আসবে। সেই সমস্যার পরিপ্রেক্ষিতে কি হওয়া উচিত বা তোর ভাবনা চিন্তা সেখানে কিভাবে আসবে, হ্যাঁ, সেই অনুযায়ী সেটা হয়ে যাবে, অসুবিধা হবে না। কিন্তু বইটা কিন্তু একটু ভালো করে পড়বি। চল এবার আমরা এক একটা অঙ্ক দেখি, কি ধরনের অঙ্ক আছে এখানে। প্রথমে আছে, দেখ কি ধরনের অঙ্ক আছে। n এর মান নির্ণয় করো। ঠিক আছে, দুটো অঙ্ক আমি নিচ্ছি। প্রথমটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল np5 equals to 2 into np3 সম্ভবত, হ্যাঁ np3। আর একটা অঙ্ক নিচ্ছি, n plus 1p 4 is to n minus 1p। যখন একাধিক থাকে তখন ব্র্যাকেট ব্যবহার করতে পারি। n minus 1p 3 equals to কত আছে? 72:5।
72:5। কি বলছে দেখ, বলছে যে n এর মান বের করো। তাহলে তুই অঙ্কগুলোতে দেখতে পাচ্ছিস, পরীক্ষাতে তোর এই অঙ্ক এলো, যেহেতু পি আছে, পি দিয়ে আছে, তাহলে তোর প্রথমেই পারমুটেশনে তো চলে যেতে হবে, মাথাটাকে পারমুটেশনে চিন্তা ভাবনাকে পারমুটেশনে নিয়ে যেতে হবে। এবার পারমুটেশনে তুই কী শিখেছিস? পারমুটেশনে মূলত NPR শিখেছিস তুই, ওই যে NPR, এটাই হচ্ছে আসল ফ্যাক্টোরিয়াল n বাই ফ্যাক্টোরিয়াল n মাইনাস r। তাহলে এইটাকে তোকে মেমোরাইজ করে মাথায় এনে কাজ করতে হবে, ঠিক আছে? আমি বোর্ডটাকে দুই ভাগে ভাগ করলাম। প্রথমে এই অঙ্কটা দেখি। আচ্ছা, প্রথম কাজ হচ্ছে এই অঙ্কের, যে সেটা পারমুটেশনের অঙ্ক হোক বা কম্বিনেশনের অঙ্ক হোক, তোকে পি এবং সিটাকে সরাতে হবে, অর্থাৎ পিটাকে সরিয়ে দিতে হবে। পি যতক্ষণ না সরাচ্ছিস ততক্ষণ তোর কোনো কাজ নেই। যেমন ক্লাস 10-এ যখন ভেদের অঙ্ক করতিস, মনে করে দেখ, ভেদের অঙ্ক করার সময় আমাদের প্রথম কাজ ছিল ভেদ চিহ্ন সরানো। কেউ বলিনি আমরা, কারণ সবে কয়েক মাস হয়েছে তোদের। তাহলে সেই ভেদ চিহ্নটাকে সরিয়ে আমরা একটা কনস্ট্যান্ট নিতাম, তারপরে কিন্তু তাকে যা ইচ্ছে তাই তার উপর অপারেশন চালিয়েছি আমরা, যেমন আমাদের মনে হচ্ছে তেমন। এই পারমুটেশন কম্বিনেশনের ক্ষেত্রেও তাই, যে প্রথম কাজ হচ্ছে তোর অঙ্ক পি এবং সি কে সরানো। আমি সিটা পরে ভাবছি, পিটাকে সরানো। তাহলে পিটা সরানোর জন্য এটা নিয়ম, তাই তো? তাহলে তাহলে ফ্যাক্টোরিয়াল n বাই ফ্যাক্টোরিয়াল n মাইনাস 5 ইকুয়ালস টু 20 ইন্টু ফ্যাক্টোরিয়াল n বাই ফ্যাক্টোরিয়াল n মাইনাস 3। এখানে দেখ, আমি বাম দিকেরটা ভেঙে দিলাম ডান দিকে, তাহলে পি চলে গেল। পি চলে যাওয়া মানে আমাদের কাজ এবার সহজ হয়ে গেল। তাহলে বাম দিকে ফ্যাক্টোরিয়াল আছে, ডান দিকে ফ্যাক্টোরিয়াল n আছে। এই ফ্যাক্টোরিয়াল n, এই দেখ, এই ফ্যাক্টোরিয়াল n আর এই ফ্যাক্টোরিয়াল n বাদ যাবে। কি করবি? তাহলে 1 বাই ফ্যাক্টোরিয়াল n মাইনাস 5 ইকুয়ালস টু 20 ইন্টু 1 বাই ফ্যাক্টোরিয়াল n মাইনাস 3। থার্ড ব্র্যাকেটে এটা কিন্তু তুই বাদ দিতে পারিস, এবং বাদ দিবি, কারণ এখানে তুই যদি ফ্যাক্টোরিয়াল ভেঙে দিস, দুই দিক থেকে বাদ হয়ে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে আমার লাভ কি? ফ্যাক্টোরিয়াল ভেঙে দিয়ে তো লাভ নেই। আমি যতটা বাদ দিতে পারবো তত ছোট করতে হতো। কি লিখবি? যেহেতু ফ্যাক্টোরিয়াল n নট ইকুয়াল টু 0। তার মানে আসলে কি? আসলে হচ্ছে বোথ সাইডে ফ্যাক্টোরিয়াল n দিয়ে আমরা ভাগ করেছি। এইবার যেটা পেয়েছি, ফার্স্ট স্টেজ কি বললাম এই অঙ্কে? পি কে সরাতে হবে। সেকেন্ড স্টেজ যদি n এর মান বের করতে হয়, ফ্যাক্টোরিয়ালের মধ্যে যতক্ষণ n থাকবে ততক্ষণ আমরা তার মান বের করতে পারবো না। তাহলে সেকেন্ড স্টেজ হচ্ছে ফ্যাক্টোরিয়ালকে সরানো। ফ্যাক্টোরিয়াল সরানোর ক্ষেত্রে এই অঙ্কগুলোর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জায়গা, সেটা ফলো কর। সেটা হচ্ছে, দেখ, বাম দিকে ফ্যাক্টোরিয়াল আছে, ডান দিকে ফ্যাক্টোরিয়াল আছে। তোকে দেখতে হবে দুটো ফ্যাক্টোরিয়াল মধ্যে বড় কে। দুটো ফ্যাক্টোরিয়ালের মধ্যে বড় কে? তাহলে বাম দিকে আছে n-5, ডান দিকে আছে n-3। তাহলে n-3টা বড়। যেটা বড় আছে এই দুটোর মধ্যে যেটা বড় হবে তাকে ভাঙবো আমরা। কত দূর ভাঙবো? ছোটটার সমান পর্যন্ত। তাহলে কি হবে? ছোটটা কেটে যাবে। কি বললাম? দুটো ফ্যাক্টোরিয়াল, একটা বাম পক্ষে আছে, একটা ডান পক্ষে আছে। এই দুই পক্ষের মধ্যে দেখবো যে ফ্যাক্টোরিয়ালটা ছোট, সেই ছোট ফ্যাক্টোরিয়ালটাকে ভাঙবো। কত দূর পর্যন্ত ভাঙবো? না, যতদূর ছোট ফ্যাক্টোরিয়াল সমান না হচ্ছে। যেমন ধর, আমি একটা প্লেন উদাহরণ দিচ্ছি। সেটা হচ্ছে যে তোর কাছে আছে ফ্যাক্টোরিয়াল 10, আর নিচে আছে ধর ফ্যাক্টোরিয়াল 8, ঠিক আছে? তাহলে ফ্যাক্টোরিয়াল 10 আর ফ্যাক্টোরিয়াল 8 এর মধ্যে কে বড়? ফ্যাক্টোরিয়াল 10 বড়কে ভাঙবো। কত দূর ভাঙবো? ছোটর সমান। তাহলে ফ্যাক্টোরিয়াল তাহলে ফ্যাক্টোরিয়াল এই 10 ইন্টু 9 ইন্টু কত? ফ্যাক্টোরিয়াল 8 বাই ফ্যাক্টোরিয়াল 8। এই ফ্যাক্টোরিয়াল 8 কেটে যাবে। এবার তুই কি করতে পারিস? প্রত্যেকে যেটা প্রথম করবি, যেটা করবি না আমি বারে বারে বলছি, সেটা হচ্ছে তুই ফ্যাক্টোরিয়াল 10 কে পর 10, 9, 8 এর করে 1 পর্যন্ত ভেঙে দিবি, তারপরে 8 কে ভেঙে দিবি, তারপরে উপর নিচে পর কাটছিস। কোনো দরকার নেই। আমি ম্যাথমেটিক্যাল স্টেপগুলোর সুবিধা নেবই। আমি কি করব? ছোট ফ্যাক্টোরিয়ালের সমান করে বড়টাকে ভেঙে দেবো। এই যে এটা 10 ইন্টু 9 ইন্টু ফ্যাক্টোরিয়াল 8 লেখা যায়। তাহলে আমি কি করবো? 8 পর্যন্ত ভেঙে দেবো। এই একই উপায়ে এখানটায় ভাঙবো,
ঠিক আছে? তাহলে 1 বাই ফ্যাক্টোরিয়াল n মাইনাস 5 ইকুয়ালস টু 20 ইন্টু 1 বাই, তাহলে n মাইনাস 3 ইন্টু n মাইনাস 4 ইন্টু কত ফ্যাক্টোরিয়াল n মাইনাস 5। দেখ তো এই যে এখানে যে কাজটা করেছি সেই কাজটাই কিন্তু এখানে করেছি। n এর ফর্মে থাকুক, r এর ফর্মে থাকুক, যাই থাকুক, আর 10 9 চেনা, অর্থাৎ আমাদের চেনা সংখ্যা হোক আর অচেনা সংখ্যা হোক, নিয়ম কিন্তু একই। বুঝতে পারলি কিনা? অর্থাৎ নিয়মটাকে আমরা ফলো করবো। তাহলে এখানে ভেঙে দেওয়ার ফলে কি দাঁড়ালো দেখ, এই যে প্রথমে যেমন বোথ সাইড থেকে ফ্যাক্টোরিয়াল এনটা বাদ দিয়েছিলাম, এইবার দেখ এবার বোথ সাইডে তাহলে আমরা ফ্যাক্টোরিয়াল এন মাইনাস 5টাকে বাদ দিতে পারছি, এই যে আমি যেটাকে গোল করছিলাম। তাহলে এই সুবিধাগুলো কিন্তু এই পারমুটেশন বা কম্বিনেশনের অঙ্কে নিতে হবে। তাহলে অর কি হবে, তাহলে অন ইকুয়ালস টু 20 ইন্টু 1 বাই n মাইনাস 3 ইন্টু n মাইনাস 4, তাই তো? তাহলে অর n মাইনাস 3 ইন্টু n মাইনাস 4 ইকুয়ালস টু 20। আচ্ছা, এখানে অবশ্যই লিখবি যেহেতু ফ্যাক্টোরিয়াল n মাইনাস 5 নট ইকুয়ালস টু 0, এবার গুণ করে এবার প্লেন দ্বিঘাতের একটা ইকুয়েশন আসবে, তুই সলভ করবি। তাহলে n স্কয়ার মাইনাস 7n প্লাস 12 মাইনাস 20 ইকুয়ালস টু 0, তাই তো? দেখ মাইনাস 4n মাইনাস 3n তাহলে 7n, তার মানে n স্কয়ার মাইনাস 7n মাইনাস 8 ইকুয়ালস টু 0। তাহলে অর n স্কয়ার মাইনাস 8n প্লাস n মাইনাস 8 ইকুয়ালস টু 0, or n into n minus 8 plus 1 into n minus 8 equals to 0, or n minus 8 into n plus 1 equals to 0। দেখতে পাচ্ছিস তো? হ্যাঁ, আচ্ছা, এবার আমি উপরে করছি, এখানে করছি। হ্যাঁ, তাহলে এখানে কি লিখবি, তাহলে হয় n minus 8 equals to 0 অথবা n plus 1 equals to 0, একদম যা ক্লাস 8 এ করেছিস। দিস এমপ্লাইজ হয় n equals to 8 or n equals to minus 1, অতএব n not equals to minus 1, কারণ n নেগেটিভ হবে না, কারণ n তো কোনো বস্তু বা কোনো কিছু, তাই তো? অতএব n equals to 8 অ্যান্সার, বা নির্ণেয় n এর মান সমান 8। এইভাবে এগুলো করতে হয়। প্রথম অঙ্কটা দেখলি, আমি দ্বিতীয়টা আবার এদিকে দেখছি, একই রকম ভাবে এটাকে ভেঙে দে ফ্যাক্টোরিয়াল করে, ঠিক আছে? দিস এমপ্লাইজ এখান থেকে এদিক করছি আমি। তাহলে ফ্যাক্টোরিয়াল n প্লাস 1 বাই ফ্যাক্টোরিয়াল n প্লাস 1 মাইনাস 4 is to factorial n minus 1 by factorial n minus 1 minus 3 equals to 72 is to 5, তাই তো? তাহলে this implies factorial n plus 1 by factorial n minus 3 is to factorial n minus 1 by factorial n minus 4 equals to 72 is to 5। লক্ষ্য কর, ইস টু দিয়ে এখন রাখছি আমরা, উপরে ফ্যাক্টোরিয়াল n প্লাস 1 আছে, নিচে n মাইনাস 1 আছে, উপরে n মাইনাস 1 আছে, n মাইনাস 4 আছে। তাহলে আমরা এইটা ভাবি আগে, এই দুটোর মধ্য থেকে ওই যে একটু আগে দেখাচ্ছিলাম কি বলতো, ফ্যাক্টোরিয়াল 10 আর ফ্যাক্টোরিয়াল 8 যেমন করে ভেঙেছিলাম, ঠিক সেইভাবে এই দুটোর মধ্যে, হ্যাঁ, অবশ্যই এটাকে তুই যদি ইস টু তুলে দিস তাহলে কিন্তু খাটনিটা কম আছে। দেখ ভালো করে, এটাই করি আমরা, ফ্যাক্টোরিয়াল n প্লাস 1 by factorial n minus 3 by factorial n minus 1 by factorial n minus 4 equals to 72 by 5। অনুপাতটা তুলে দে, তাহলে দেখ কাজ অনেক সহজ হবে। This implies factorial n plus 1 into factorial n plus 4 n minus 4 by factorial n minus 1 into factorial n minus 3 equals to 72 by 5। সুবিধা কি হলো দেখ, এই যে ফ্যাক্টোরিয়াল n প্লাস 1 আর ফ্যাক্টোরিয়াল n মাইনাস 1 পাশাপাশি হলো, তাহলে n প্লাস 1 কে জাস্ট ভেঙে দিলেই হবে। তাহলে কত হবে,
তাহলে ফ্যাক্টোরিয়াল n প্লাস ওয়ান ইন্টু n মাইনাস ওয়ান, ঠিক আছে, ইন্টু ফ্যাক্টোরিয়াল n মাইনাস ফোর, এই এটাকে ভাঙলাম, বাই ফ্যাক্টোরিয়াল n মাইনাস ওয়ান, এটা থাকবেই, ইন্টু এটাকে ভাঙ একবার, n মাইনাস থ্রি ইন্টু ফ্যাক্টোরিয়াল n মাইনাস ফোর ইকুয়ালস টু 72/5। কি সুবিধা হলো দেখ, ফ্যাক্টোরিয়াল n মাইনাস ওয়ান, কেটে গেল, n মাইনাস ফোর কেটে গেল, তাই না? এই যে এখানে দেখ অনুপাতটাকে ভাগ করেছি বলে এই সুবিধাটা পাওয়া গেল, নাহলে তুই এটাকে ভেঙে করতে পারতি, অসুবিধা নেই, দুই একটা লাইন বেশি হলো। একদম আগেরটা আমরা যা যা করেছি এখানেও তাই করছি। ঠিক আছে, এবার দেখ উপরে পড়ে রইল n ইন্টু n মাইনাস ওয়ান, n প্লাস ওয়ান, n ইন্টু n প্লাস ওয়ান, বাই নিচে পড়ে রয়েছে n মাইনাস থ্রি। এবার জাস্ট প্লেন গুণ করে, তার মানে হচ্ছে 5n স্কোয়ার প্লাস 5n ইকুয়ালস টু 72n মাইনাস 3 দুগুণ 6, 3 সাতা 21। This implies 5n স্কোয়ার মাইনাস 72 থেকে 5 গেলে কত হবে, 67 প্লাস 216। দেখ তো 67n ঠিক আছে কিনা? তাহলে এবার একে একে গুণ করে এটা আনতে হবে, তাই তো? তাহলে দিস এমপ্লাইজ 5n স্কোয়ার মাইনাস 40n মাইনাস 27n প্লাস 216, এটাই আসছে বলে দেখ। দিস এমপ্লাইজ 5n কমন নিলাম, তাহলে n মাইনাস 8 মাইনাস 27 কমন নিলাম, তাহলে n মাইনাস 8 ইকুয়াল টু 0। মেবি ঠিক আছে, 27 কমন নিলাম, বেশ। তাহলে দিস এমপ্লাইজ n মাইনাস 8 ইন্টু 5n মাইনাস 27 ইকুয়াল টু 0। তাহলে অতএব হয় n minus 8 equals to 0 or 5n minus 27 equals to 0. This implies why n equals to 8 or n equals to 27/5। এই যে আরেকটা গল্প চলে এসেছে এখানে, n not equals to 27/5, অতএব n equals to 8। কেন দেখ, এই জিনিসটা লক্ষ্য কর, আমরা n এর মানটা 27/5 নিতে পারছি না। nটা কি? শুরু থেকে যেটা বলে আসছি, n হচ্ছে কোনো বস্তু, কোনো ঘটনা, কোনো বিশেষ কিছু, মানুষের সংখ্যা। তাহলে n এর মান যদি ভগ্নাংশ চলে আসে, ফ্র্যাকশন আসে, তাহলে তুই একটা মানুষকে ভাঙতে পারবি, কাটতে পারবি, টুকরো করতে পারবি, পারবি না। একটা বস্তুকে ভাঙতে পারবি, টুকরো করতে পারবি, পারবি না। একটা ঘটনাকে দুইভাবে টুকরো করতে পারবি, পারবি না। ফলে এই পারমুটেশন এবং কম্বিনেশনের ক্ষেত্রেও n এর মান কখনোই, যেমন বলেছিলাম, ঋণাত্মক হয় না, তেমনি n এর মান কখনোই ফ্র্যাকশনে হবে, অর্থাৎ দশমিকে আসবে না। এই দুটো জিনিস ভালো করে মাথায় রাখো। আরও দুটো বলেছি, ফ্যাক্টোরিয়াল 0 মান কত, 1। 2 নম্বর বলেছি 1/ফ্যাক্টোরিয়াল মাইনাস n সমান কত, 0। তেমন এটা আসলে মান হয় না, 0। 3 নম্বর কি বললাম, যে ফ্যাক্টোরিয়াল n এর মানটা, 3 নম্বর বলেছি ফ্যাক্টোরিয়াল n এর মানটা কখনোই দশমিক হবে না, কখনোই ভগ্নাংশ হবে না। এগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। তো এগুলো যেটা হয়, এগুলো মাথায় না রাখলে পরীক্ষার হলে তুই যখন তাড়াহুড়ো করে করতে যাবি, ঠিক আছে, পরীক্ষার হলে যখন খুব তাড়াহুড়ো করে করতে যাবি, তখন করতে গিয়ে ভুলে যাবি। অর্থাৎ তুই এখানে n এর মানটা যদি ভুল করেও এই দুটো লিখে দিস, অতএব নির্ণেয়, আর এখানে লিখছিস অতএব নির্ণেয় n এর মান 8 এবং 27/5, যখনই লিখলি তোর পুরো অঙ্কটা ভুল হয়ে গেল। এবং সব থেকে বড় ভুল কোনটা, এক্সামিনার দেখবে তুই পারমিউটেশনের কনসেপ্টটা তোর কাছে নেই, অর্থাৎ তুই পারমিউটেশনটা বুঝতে পারিস নি।
একটা বস্তুকে তুই কি করে ফ্র্যাকশনে ভাঙছিস, একটা মানুষকে তুই কি করে ফ্র্যাকশনে ভাঙছিস, একটা ট্রেনকে তুই কি করে ফ্র্যাকশনে ভাঙছিস, তাহলে তুই কনসেপ্টটাই বুঝতে পারিস নি, তোর প্রাথমিক ধারণা ভুল আছে। এটা সবচেয়ে বড় একটা মেসেজ যাবে। সেই জন্য এগুলো একটু জেনে রাখা দরকার, কারণ এগুলো যদি তোর মাথায় না রাখিস পরীক্ষার হলে নিজের অজান্তেই লিখে চলে আসবি। তাহলে পারমুটেশনটা এই পর্যন্ত থাক। এর পরের দিন আমরা আরও কিছু আমাদের বাস্তবসম্মত যে সমস্যাগুলো আছে সেগুলো করব, ঠিক আছে? প্রত্যেকে ভালো থাকিস, সুস্থ থাকিস, আর অবশ্যই পড়াশোনাটা করিস, কারণ তোদেরও কিন্তু পরীক্ষা হবে। যেমন 10-এর পরীক্ষা হচ্ছে, 10-এর পরীক্ষা হয়েছে, 12-এর পরীক্ষা হচ্ছে, 5 to 9-এর পরীক্ষা হবে, তেমনি কিন্তু 11-এরও পরীক্ষা হবে। যতদূর সিলেবাস শেষ হবে সেই সিলেবাসের উপরেই। ফলে পড়াশোনাটা মন দিয়ে করিস, কারণ আগামী দিন কিন্তু এই আজকের পরিস্থিতি ভুলে যেতে হবে, কিন্তু নিজের কেরিয়ারটা ভুললে চলবে না। ওকে, ভালো থাকিস।